হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল সময়। তুবার প্রেগনেন্সির এখন 8 মাস চলে। চিকন চাকুন দেহের গড়ন পরিবর্তন হয়ে তুবা এখন মুটু হয়ে গেছে। উঁচু পেটটা নিয়ে মেয়েটার চলাফেরা করা দেয়। প্রেগনেন্সির পুরোটা সময় কৌশিক খুবই যত্ন নিয়েছে তুবার। মাঝে মাঝেই মিথ্যে বাহানা দেখিয়ে অফিস মিস দেয়। যতটা সম্ভব চেষ্টা করে তুবার কাছাকাছি থাকার। প্রতিদিন নিয়ম করে তুবাকে খাইয়ে দেয়া, গোসল করিয়ে দেয়া, চুল বেঁধে দেয়া, এগুলো যেন কৌশিকের একার দায়িত্ব। বউ বাচ্চার দেখাশোনায় সে অন্য কাউকে হাত লাগাতে দেয় না। এরই মাঝে তুবার ইন্টার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। আজ পরীক্ষার প্রথম দিন। শারীরিক এই বেহাল অবস্থায় মেয়েটা পরীক্ষা দেবে কিভাবে? এই ভাঙাতেই অস্থির পুরো পরিবার। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। 10টায় পরীক্ষা শুরু। তুবা বিছানার সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। হাতে বই। যদিও সব পড়ার আগে থেকেই আয়ত্ত করে ফেলেছে, তবুও শেষবারের মতো প্রতিটা পাতায় নজর বুলিয়ে যাচ্ছে। কৌশিক নিচে গেছিল কোনো একটা কাজে। ফিরে এলো এই মাত্রই। ঘরে ঢুকেই সোজা তুবার কাছে চলে গেল। আস্তে করে বইটা নিয়ে পাশের টেবিলে রেখে দিল। মোটা কণ্ঠে বলল, অনেক পড়েছিস, আর পড়া লাগবে না। এত পড়লে শেষে সব গুলিয়ে যাবে। তুবা বাচ্চাদের মতো ঠোঁট ফুলালো। ওর মুখের ভাবভঙ্গি দেখে হেসে ফেলল কৌশিক। সাবধানে বিছানায় উঠে তুবার দিকে ঝুঁকে বুকে ভর দিয়ে শুয়ে পড়ল। তুবার পাহাড় সমান ফুলো পেটে আলতো করে 2 হাত রাখল। পুরুষালী ঠোঁটের আলতো ছোঁয়ায় ছোট্ট করে চুমু খেল। এরপর পেটের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, কেমন আছে আমার পাপাটা? ঘুম ভেঙেছে। সঙ্গে সঙ্গে পেটের ভেতর জোরে সোরে নড়ে উঠল। পেটের চামড়া বের করে ছোট্ট একটা পায়ের ছাপ ভেসে উঠল। প্রথম অবস্থায় চমকে উঠল কৌশিক, কিন্তু পরপরই শব্দ করে হেসে ফেলল। বাপের সাথে বাচ্চার ভালোই একটা কানেকশন আছে। এই যেমন, কৌশিক নিয়ম করে সকাল এবং রাতে 2 বেলা পেটে চুমু খাবে। ফুলো পেটের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে আলাপ আলোচনা করবে। সেই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনায় অংশগ্রহণ করার চিহ্ন হিসেবে সে ছোট ছোট পায়ের ছাপ মায়ের পেটে বসিয়ে দেবে। আর এই দুজনের পাগলামো চুপচাপ বসে বসে দেখবে তুবা। এটাই তার দৈনন্দিন রুটিন। বেশ কিছুক্ষণ নিজের অনাগত বাচ্চার সাথে আলাপচারিতা শেষে উঠে বসল কৌশিক। তুবার পাশে গিয়ে গা ঘেঁষে বসল। এক হাতের আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরল। অন্য হাতে তুবার মুখটা আলতো করে ধরে বলল, এখন শরীর কেমন লাগছে জান? ভালো। বমি পাচ্ছে কি? এই একটু একটু। পরীক্ষা দিতে পারবি? বেশি খারাপ লাগলেই থাক। পরীক্ষা না হওয়ার সামনের বছর দিবি। তুবা বিরোধিতা করল। আঁতকে উঠে বলল, একদম না। আমি মোটেও 1 বছর গ্যাপ দিতে রাজি নই। কৌশিক হতাশ হলো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তুবার কপালে ছোট্ট করে চুমু খেল। নরম ওষ্ঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তুবা হাসল, হেসে কৌশিককে 2 হাতে জড়িয়ে ধরল। মাথাটা কৌশিকের বুকে। তুবা আলতো হাতে তর্জনী আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে কৌশিকের বুকে আঁকিবুকি করতে লাগল। ঠিক সেই সময় শোনা গেল কনকচাপা বেগমের হাঁকডাক। কৌশিক, তুবাকে নিয়ে নিচে আয়। খাবার রেডি। কৌশিক আর বসে থাকল না। অতি সপ্তপর্ণে তুবাকে কোলে তুলে নিল। যদিও বর্তমানে তুবার ওজন আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে, তবুও কৌশিক অনায়াসে নিজের বাহুডোরে আঁকড়ে নিল। তুবা 2 হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল। কোনো বিরোধিতা করল না, কারণ তুবা জানে কৌশিককে বারণ করে লাভ নেই। এই বিষয়ে সে কোনো বারণ শুনবে না। তাই অগত্যাই চুপচাপ পড়ে রইল কৌশিকের বাহুডোরে। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। নীরবও একেবারে তৈরি হয়ে এসে বসেছে। কৌশিক সবার শেষে তুবাকে নিয়ে নিচে নামল। একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজের পাশের চেয়ার টেনে বসল। এরপর নিজ হাতে তুবাকে খাইয়ে দিল। এটা যেন আজকাল তুবার জীবনের দৈনন্দিন রুটিন। প্রতিদিন 2 বেলা কৌশিক তুবাকে নিজ হাতে তুলে খাইয়ে দেয়। দুপুরের 1 বেলা মিস হয়ে যায় কৌশিকের অফিসে থাকার কারণে। শুরুর দিকে তুবার ভীষণ লজ্জা লাগলেও এখন যেন এসবে অভ্যস্ত হয়ে গেছে। পরিবারের বাকিরাও বিষয়টা এখন স্বাভাবিক নজরে দেখে। জামাল সাহেবও এখন ছেলেকে খোঁচানো কমিয়ে দিয়েছেন। বয়স হচ্ছে তার। কিছুদিন পর দাদু হয়ে যাবেন। এখন কি আর খোঁচাখুচির মানায়? খাওয়া দাওয়ার মাঝেই বাড়ির কর্তারা তুবা এবং নীরবকে ভালো মন্দ পরামর্শ দিলেন। পরীক্ষার হলে বিচলিত হতে বারণ করলেন। ঠান্ডা মাথায় সবকিছু লেখার পরামর্শ দিলেন। সেই সাথে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না সে বিষয়ে লম্বা বক্তব্য দিলেন। বাড়ির রমণীরা ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। সবকিছুই কমপ্লিট। এখন শুধু পরীক্ষার হলে গিয়ে হলো ফাটিয়ে দেয়া বাকি।
অতঃপর খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে তুবা, কৌশিক এবং নীরব বেরিয়ে পড়ল পরীক্ষার হলেও উদ্দেশ্যে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। রিমি আগে থেকেই তুবার জন্য অপেক্ষা করছিল। তুবাকে আসতে দেখে হাসি মুখে এগিয়ে গেল, কিন্তু পাশেই নীরবকে দেখে সঙ্গে সঙ্গে মুখের হাসিটা উধাও হয়ে গেল রিমির। সেই ঘটনার পর বেশ লম্বা সময় কেটে গেছে। নীরবের হুমকিতে রিমি লিস্টের সবগুলো ছেলেকে ব্লক করে দিয়েছে। নতুন করে আর কারোর সাথে ফ্লার্টিং করার সাহসও পায়নি। নীরব সবসময় রিমিকে চোখে চোখে রাখে। সেদিনের পর কখনো রিমিকে ভালোবাসার জন্য জোর করেনি নীরব, কিন্তু অন্য কারোর আশেপাশে ঘেঁষতেও দেয় না। মাঝে একবার রিমি চেষ্টা করেছিল, সেদিন নিবর করা ভাষায় জানিয়ে দিয়েছে, আমার ভালোবাসা একসেপ্ট করছিস না? বেশ, করিস না, কিন্তু তুই আমার না মানে অন্য কারোরও না। নীরবের চোখে সেদিন ছিল জ্বলন্ত আগুন। রিমি তারপর থেকে সকল চেষ্টা ছেড়ে দিয়েছে। যদিও সে শুরুতে নীরবকে বন্ধু ব্যতীত বিশেষ কোনো নজরে দেখত না, কিন্তু এই কয়েক মাসে নীরবের আশেপাশে থাকায় রিমিরও মন পরিবর্তন হতে শুরু করেছে। তবে সেটা নীরবের সামনে একদমই প্রকাশ করেনি। কেন করবে? বেয়াদবটার শাস্তি প্রাপ্য। ওর শাস্তি এখনো শেষ হয়নি। এরই মাঝে সবাই মিলে পরীক্ষার হলে ঢুকে পড়েছে। তুবাকে এক হাতে আগলে ধরে রুম পর্যন্ত নিয়ে আসলো কৌশিক। এতটা সাবধানে জানে তুবার সামান্যতম কষ্ট না হয়। তিনজনকে জায়গা মতো বসিয়ে দিয়ে তুবার কাছে গিয়ে বসল কৌশিক। এতটুকু হাঁটাতেই হাঁপিয়ে উঠেছে মেয়েটা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শ্বাসটাও টেনে টেনে নিচ্ছে। কৌশিক চিন্তিত চেহারায় পকেট থেকে রুমাল বের করে তুবার কপালের ঘাম মুছে দিল। পানির বোতলের মুখ খুলে তুবার মুখের সামনে ধরল। কয়েক ক্রোক পানি খেয়ে বোতলটা রেখে দিলে তুবা। কৌশিক বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, খারাপ লাগছে জান? তুবা উপর নিচ মাথা দোলালো। ক্লান্ত দেহটা এলি দিল কৌশিকের ওপর। কৌশিক দৃঢ় বন্ধনে আগলে নিল। মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিল। কণ্ঠে বেজায় চিন্তা, বেশি খারাপ লাগলেই চল বাড়ি ফিরে যাই। ওহো, আমি পরীক্ষা দেব, জেদি স্বরে বলল তুবা। কৌশিক হতাশ হলো। ইতিমধ্যে ঘন্টা বেজে গেছে। পরীক্ষার্থী ব্যতীত একে একে বাকি সবাই বেরিয়ে গেল। কৌশিক ক্লান্তের ন্যায় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে তুবাকে স্পষ্ট করে বলল, আমি বাহিরেই আছি, খারাপ লাগলেই আমাকে ডাকবি। তুবা মাথা নাড়ল। কৌশিক আবারও বলল, পানির বোতল রেখে গেলাম, গরম লাগলেই পানি খাবি, পানি শেষ হয়ে গেলে আমাকে ডাকবি। আচ্ছা, বমি পেলে সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিবি। আচ্ছা, মাথা ঘুরলেও আমাকে ডাকবি। আচ্ছা বাবা, ডাকবো। আমার কাশি আসলেও ডাবো। এখন জানতো, তুবা অধৈর্য সুরে বলল। কৌশিক দরজার দিকে এগিয়ে গেল। হোলির ডিউটিরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল, স্যার, ওই যে 4 নাম্বার বেঞ্চে যে সুন্দরী মেয়েটা বসে আছে, ও আমার ওয়াইফ। আসলে ও প্রেগনেন্ট। একটু খেয়াল রাখবেন প্লিজ। ভদ্রলোক চশমা চোখে খাট ঘুরিয়ে তাকালেন। এরপর অভয় দিয়ে বললেন, ঠিক আছে, খেয়াল রাখবো। আপনি প্লিজ ক্লাসের বাইরে যান। কৌশিক একটু থামল। এরপর নিরুপায় ভঙ্গিতে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু চিন্তা মুক্ত হতে পারল না এক বিন্দুও। বরং ক্লাস থেকে বের হতেই দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেল। ভেতরে তোবা একা আছে। যদি ওর বেশি খারাপ লাগে, যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে ভাবতেই বুকটা মুচড়ে উঠল কৌশিকের। সে হন্তদন্ত ভঙ্গিতে ছুটল প্রিন্সিপালের রুমের দিকে। পরীক্ষা শুরু হয়েছে সবে 10 মিনিট হচ্ছে। এরই মাঝে কৌশিক ক্লাসের সামনে এসে হাজির। সাথে প্রিন্সিপাল স্যারও এসেছেন। দুজনে একসাথে ক্লাসরুমে প্রবেশ করল। প্রিন্সিপাল স্যার ডিউটিতে থাকা শিক্ষকদের উদ্দেশ্য করে বললেন, ছেলেটা পাগল করে দিচ্ছে আমাকে। ওকে কোথাও একটা বসার জায়গা করে দিন প্লিজ। আমি অনুমতি দিচ্ছি। কৌশিক আমার বন্ধুর ছেলে। ক্লাস টিচারেরা আর দ্বিমত করার সুযোগ পেলেন না। 4 জন টিচারের মধ্যে থেকে একজন একদম শেষের একটা বেঞ্চ দেখিয়ে বললেন, আপনি এটাতে বসতে পারেন, কিন্তু মনে রাখবেন, স্টুডেন্টদের যেন সমস্যা না হয়। কৌশিক প্রশস্ত হাসল। ধপ করে গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়ল। মনের খুঁতখুঁতানি এবার অনেকটা কমেছে। ঘড়িতে টিক টিক শব্দের সময় পার হচ্ছে। ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী যার যার মতো লেখায় ব্যস্ত। পুরো ক্লাসরুম জুড়ে কলমের খসখস আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। ইতিমধ্যে পরীক্ষার 1 ঘন্টা পেরিয়ে গেছে। এই 1 ঘন্টায় কৌশিক 4 বার উঠে এসে তুবাকে পানি খাইয়ে দিয়ে গেছে। 2 বার চোখে মুখে পানির ছেটা দিয়ে গেছে। বারে বারে উঠে এসে জিজ্ঞেস করছে খারাপ লাগছে কিনা।
শেষে বিরক্ত হয়ে ক্লাস টিচার তুবাকে উঠিয়ে পেছনে পাঠিয়ে দিয়েছে। এবার দুজনে পাশাপাশি। তুবা বেঞ্চের এক কোণে বসে লিখছে, আর কৌশিক একই বেঞ্চের অপর প্রান্তে। একজন শিক্ষক অনবরত ওদের আগে পিছে পুলিশের মতো টহল দিচ্ছে। তুবা হতাশ হলো, নিজের হাতে কপাল চাপড়ালো। মানুষ বউকে ভালোবাসে, তাই বলে এত। এই পাগলামির জন্য বাড়ি গিয়ে কৌশিক নিশ্চিত জামাল সাহেবের বকা খাবে। প্রিন্সিপাল স্যার অবশ্যই এতক্ষণে জামাল সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছেন তার ছেলের কাণ্ড কারখানা। বাড়ি ফিরে আরও একবার তর্ক বিতর্ক হবে বাপ ছেলের মধ্যে। ভাবতেই বুকটা ভার হয়ে এলো তুবার। বেচারির পরীক্ষা দিয়েও শান্তি নেই। কৌশিকের এই প্রতিভক্তি মেয়েটার রেজাল্টের নাম্বার চুরি করে ছাড়বে।